প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছিল। অভিযোগ হয়েছিল প্রকৃত যাদের বাড়ি পাওয়ার কথা তাদের বাড়ি না নিয়ে দিয়ে এমন লোককে বাড়ি দেওয়া হচ্ছে যারা বড় বড় বাড়ির মালিক। বহু চেষ্টার পর কেন্দ্র থেকে এই টাকা আসছে প্রকৃত গরিব মানুষের কাছে যাতে বাড়ি পৌঁছায়, তাই নিয়ে সমীক্ষার ভার পড়েছে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ওপর। এই নিয়ে ওই কর্মীরা সমীক্ষা করতে গেলে হেনস্থার মুখে পড়েছেন তারা। আসুন তাদের অভিজ্ঞতার কথা শুনে নিই আমরা। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে বাড়িতে সার্ভে করার যে সরকার নির্দেশ দিয়েছে যে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা এই সার্ভেগুলো করবে, যারা বাড়ি পাচ্ছেন তারা সত্যি বাড়ি পাওয়ার যোগ্য কিনা। কিন্তু এখন পরিস্থিতিটা অত্যন্ত খারাপ হয়ে গেছে। যখন তারা বাড়িতে যাচ্ছেন, কারো বাড়িতে পাড়ায় পাড়ায় সার্ভে যাচ্ছেন, তারা রীতিমতো হুমকির মুখে পড়ছেন, তারা মারধর খাচ্ছেন। পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে এবং রাজ্য সরকার যেহেতু মুখ্য সচিব প্রত্যেকটা জেলা শাসক এবং পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন যারা আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর অত্যাচার চালাবে এবং হুমকি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু কোনো রকম কোনো পরিস্থিতি চেঞ্জ হয়নি। এখনও পরিস্থিতি আরও বেড়ে গিয়েছে ঘটনার সংখ্যা। এই পরিস্থিতি দেখে আমার সামনে রয়েছেন বারুইপুর ব্লকের একজন আশাকর্মী, যিনি সার্ভে করতে গিয়েছিলেন, গিয়ে রীতিমতো হুমকির মুখে নয় তাকে আটকে রাখা হয়েছিল। আমরা শুনবো তার সেই অভিজ্ঞতার কাহিনী। আমার নাম ফিরোজা বেগম। আমি বারুইপুর ব্লকের একজন আশাকর্মী। হয়তো ওই বিবৃতি দেওয়ার পর না জানি আমাদের উপর আবার কি চাপ আসে। আমাকে যখন আমি আমার গ্রামেতেই, আমার পাড়াতেই আর কি, আমি আমাদের যখন করতে বাধ্য করলো কাজটা, হাতে যখন সমস্ত ফাইল ধরিয়ে দিল যে আমাদের এটা করতে হবে, না হলে আমাদের অবস্থা খুব খারাপ, তখন বাধ্য আমরা যখন ফিল্ডে গেলাম ওই কাজের জন্য, আমি আমার আর একটা সহকর্মী আর দুজন ICDS কর্মী, আমরা চারজন যখন কাজে বেরোলাম, ওরা একটা সাইড করছিল, আমরা আর একটা সাইড করছিলাম। তো ইতিমধ্যে আমার সহকর্মী আমাকে ফোন করলো, সঙ্গীতা, যে আমরা এরকম অনেকগুলো এখানে মেম্বার্স কি তারা রাজনীতির দলের লোক কি পাড়ার লোক সবই মিলেমিশে ছিল আর কি। তো ও আমাকে ফোন করছে, বলে তুমি এক্ষুনি চলে এসো এখানে। তো আমি সঙ্গে সঙ্গে গেলাম, ওকে ছেড়ে আমাকে ধরেছে, আমার আর আরেকজন ICDS কর্মীকে, না কি আমাদের হাত থেকে রীতিমতো আমাদের যে লিস্টটা ধরিয়ে দিয়েছিল রীতিমতো ওটা আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হলো। নামগুলো ওরা সঙ্গে সঙ্গে দেখছে, দেখার পর বললো যে এখন কোনো সার্ভে করা যাবে না। হ্যাঁ, সেটা কে বলছে? ওই এলাকার লোক, সে হয়তো রাজনীতিরও কেউ একজন হতে পারে। চেনেন না? না, হ্যাঁ চিনি, আমার এলাকার লোক আমি চিনি, যেহেতু আমি এলাকার আসা তো ওই জন্য আমি চিনি। তো হ্যাঁ বললাম হ্যাঁ ঠিক আছে বলে আমাদের ওখানে প্রায় 150 লোক আমাদের ওখানে সঙ্গে সঙ্গে ওই রকম বলার জন্য এসে ঘিরে ধরলো। তারপরে আমাদের চারজনকে ঘিরে ধরলো, আমাদের বললো যে আপনারা সার্ভে করবেন ঠিকই, কিন্তু আমরা যে বাড়ি বলবো সেইগুলো বাদ দিয়ে করবেন, ঠিক আছে? তারপরে বললাম ঠিক আছে, আমরা এখন সার্ভেই করছি না। ইতিমধ্যে আমি সমস্ত কিছু, আমি যে মোবাইলটা ছবি তোলার জন্য যাকে দিয়েছিলাম, সে মোবাইলের ছবি অনেক রিকোয়েস্ট করে তোলার পর উনি যিনি বললেন যে সার্ভে এখন করতে পারবেন না, সঙ্গে সঙ্গে মোবাইল কেড়ে নিয়ে আমার ছবিগুলো সব ডিলিট করে দিল, বলে কোনো ছবি তোলা হবে না। যে এইরকম একটা রাজনীতির মধ্যে আমাদের কেন জড়ানো হলো? আমাদের কাজ মা শিশু স্বাস্থ্য নিয়ে, সেখানে একটা বুঝতেই পারছেন যে কি অবস্থায় রয়েছেন এরা। অর্থাৎ সরকার যতই কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলুক না কেন, কিন্তু পরিস্থিতি বদলায়নি কোনোভাবেই। বহু জায়গাতেই এখনও বাড়িতে থ্রেট চলছে, আশাকর্মীর বাড়িতে, অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়িতে, এবং সেই থ্রেটটা এরকমই, আমার নাম যদি কাটা যায় তোমাকে কিন্তু ধনে প্রাণে শেষ করব, এইরকমই থ্রেট। এবং যাদেরকে থ্রেট দিচ্ছে তারা নাম বলতেও ভয় পাচ্ছে, নাম বলে তারা যদি আবার সেই রোষের শিকার হয়। এদিকে ওপরওয়ালা আধিকারিকদের চাপ, এই কাজ করতে হবে, না করলে তোমার বেতন কাটা যাবে, তোমার শোকজ হবে। অলরেডি বহু জায়গাতে শোকজ করেছে ওপরের আধিকারিকরা, আর নিচে প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক যারা ব্যক্তি, তারা প্রচণ্ডভাবে চাপ দিচ্ছে, আমার নাম যদি কাটা যায় তোমাকে দেখে নেব। আর যে ঘর পায়নি, হয়তো সত্যিকারের সে প্রাপক, সে বলছে আমার নাম তুলতে হবে, না হলে কিন্তু আমি দেখে নেব, আমার এরকম ছাউনির ঘর। ফলে উভয় সংকটটা কিন্তু দুদিক থেকে, এক হচ্ছে সরকারি তরফ থেকে, সরকারি আধিকারিকদের তরফ থেকে, আর একটা হচ্ছে এলাকার উপভোক্তা এবং এলাকার প্রভাবশালী ব্যক্তিদের এবং যারা সরকারি প্রশাসক গ্রাম লেভেলে যারা, তাদের দিক থেকেও এই চাপটা আছে। অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী অত্যন্ত স্বল্প বেতনের কর্মী, এই কাজটা যে করবে তারা একটা লিস্ট তৈরি করবে স্বাধীনভাবে, সে অধিকার নেই। সেই ধরনের কর্মীকে কেন এরকম বিপদের মুখে পরিকল্পিতভাবে সরকার ফেলবে, এই প্রশ্ন
তার উত্তর কিন্তু সরকারকে দিতে হবে। আমরা এই কাজ করছি না, আমরা এই কাজকে বয়কট করছি। দপ্তর বহির্ভূত কোনো কাজ এই ধরনের স্বল্প মূল্যের কর্মীদেরকে দিয়ে করানো চলবে না। তাও তো এই অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যুর ঘটনায় কুণাল ঘোষ বলেছেন যে ওটা খতিয়ে দেখতে হবে আদৌ এই কারণে তার মৃত্যু কিনা। এরকম একটা মৃত্যুর মতন ঘটনা তার পাশের কলিগ বলছে, তার পরিবার বলছে সে এই কথা বলে আত্মহত্যা করেছে, সেটাকে সম্পূর্ণভাবে সরকার অস্বীকার করছে। আমরা মনে করি ক্রিমিনালের মতন বক্তব্য এগুলো। সরকারের কাছে আমরা দৃষ্টান্ত তৈরি করে দেখাতে চাই যে তোমরা কি বিপদের মুখে এই কর্মীদের ফেলেছো। বিডিও সিডিপিও তারা কিন্তু ভয় দেখিয়েছে আশা আইসিডিএসদেরকে যে তোমরা যদি এই কাজ না করো তোমাদের চাকরি থেকে ছাঁটাই করা হবে, তোমাদেরকে অনারিয়াম দেওয়া হবে না, তোমাদেরকে সবজি বিল দেওয়া হবে না। তাই আমরা লাগাতার এই আন্দোলনটা কিন্তু 5 তারিখ থেকে শুরু করে আমার অনেক অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীদেরকে তারা শোকজ করেছে। 300-400 জন এক একটা জায়গায়, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া, বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রজেক্টে আমাদের কর্মীদেরকে শোকজ করা হয়েছে। এই সমস্ত কর্মীরা মাথা উঁচু করে শোকজ লেটার নিয়েছে, তবুও বলেছে আমরা কাজ করব না। কিন্তু যেখানে ভয় ভীতি দেখিয়েছে সেখানে অনেক কর্মীরা কাজ করতে বাধ্য হয়েছে। তার ফলস্বরূপ আপনারা দেখেছেন যে গতকাল উত্তর 24 পরগনা স্বরূপনগরে আমাদের একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে 3 দিন 4 দিন ধরে তার ফ্যামিলিকে মার্ডার করে দেবে, তাকে মার্ডার করবে, তার স্বামী থেকে ছেলে থেকে সমস্ত। এত অসহায় যন্ত্রণা না সহ্য করতে পেরে সে নিজের থেকে মৃত্যুটা বেছে নিয়েছে। যারা যা করেছি বাকি আমরা কোনো সার্ভে করব না, কোনো পঞ্চায়েতের কাজ, শুধু আমরা আশা আইসিডিএসরা মা শিশুর কাজ ছাড়া আমাদের আইসিডিএস প্রকল্পের কাজ, আশা প্রকল্পের কাজ ছাড়া আমরা কোনো কাজ করব না। অর্থাৎ যারা এখানে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা আছেন তারা অত্যন্ত ভয় পাচ্ছেন যে আগামী দিনে যদি তারা বাড়ি বাড়ি সার্ভে যান তাদের আক্রান্ত হতে হবে, এবং ঘটনা অনেক ঘটেছে। তাই তারা চান সরকার অন্তত করে তাদের এই সার্ভে থেকে বাদ দিক, কারণ না হলে অনেকে আশঙ্কা করছেন যে প্রাণহানির আশঙ্কা করছেন, এবং এই অবস্থায় বাড়িতে বাড়িতে থ্রেট করা হচ্ছে, ফোন কেড়ে নেওয়া হচ্ছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে তারা পড়েছেন। সরকার বারবার করে কিন্তু জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দিচ্ছেন যে কোনোভাবে যাতে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী শুধু নয়, যারা সার্ভের কাজে, প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভের কাজে যাচ্ছেন তাদের উপর যেন কোনোভাবে অত্যাচার না করা হয়। কিন্তু সরকারের এই কথা কিন্তু কোনোভাবেই গ্রাম লেভেলে পৌঁছাচ্ছে না। অর্থাৎ সেখানে যখন যাচ্ছেন তারা পরিস্থিতি অন্যরকম ধরনের অভিজ্ঞতার মুখে পড়ছেন, যেটা এই দিদি বলছিলেন যে তারা ব্যাপক হেনস্থার মধ্যে পড়ছেন। জানি না এর পরবর্তী ক্ষেত্রে কি হবে। তাই তারা চাইছেন অন্তত আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের এই সার্ভে থেকে বাদ দেওয়া হোক, যাতে আগামী দিনে এরকম যে পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতির মধ্যে তাদের পড়তে না হয়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, কলকাতা। ইন্দিরা আবাস যোজনার তালিকা সঠিকভাবে তৈরি করা, নিরপেক্ষ তদন্ত এবং দুস্থ বঞ্চিতদের নাম অন্তর্ভুক্ত করার দাবিতে বিডিও অফিসের গেট ঘেরাও করে বিক্ষোভ মহিলাদের। মঙ্গলবার দুপুরে ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় মুর্শিদাবাদের শমশেরগঞ্জ বিডিও অফিসে। দফায় দফায় বিক্ষোভ স্লোগানে সামিল হন শত শত মহিলা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শমশেরগঞ্জ থানার পুলিশ বাহিনী। অবিলম্বে সঠিকভাবে নাম যাচাই ও জিও ট্যাগ করার পরেও তালিকায় নাম না আসা বঞ্চিতদের নাম অন্তর্ভুক্তির দাবিতে সরব হন মহিলারা। বলছে কি আপনার টাকা এমার্জেন্সি আছে, তাকে এমার্জেন্সি হচ্ছে তো ঢুকে না কেন। ছবি টবি তুলেছিল, ছবি তুলে হলো 5 বছর আগে ভিডিও থেকে 2টা লোক গেলো দিয়ে ছবি করে হলো, কিছু লাইনি খালি ছবি করে এসেছিল। তো এখন লিস্টে কি নাম নেই? লিস্টে এখনো নাম নেই। তো মেম্বাররা কইছে কি তোমার টাকা এমার্জেন্সি আছে তো কেন ঢুকে না আমার? যাদের ঘর আছে তাদের বাড়ি টাকা পেয়েছে, ঘর করা তারাও পেয়েছে এখনো, আর কিন্তু আমরা পেয়ে না, ডবল পেয়েছে। আমার বাড়িটা ভেঙে পড়ছে, তাও আমাকে চোখ হয় না কি একটাকে বাড়ি করে। আপনার বাড়িটা কোথায়? জোতকাশি। কি চাইছেন এখন আপনারা? ঘর করার টাকা, আমরা বাড়ি করবো না, আমাকে বাড়ি করে দেবে না,